নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের পর্বে যোগদানের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি অমৃতা সরকার আজকে পাঠ করব অচিন্ত কুমার সেনগুপ্তর ছোট গল্প কালনাগ। গল্পের সময়কাল 1943 সাল এবং কাহিনীর প্রেক্ষাপট বাংলার মন্বন্তর। এ সময়ের কথা আমরা গল্পে পড়েছি, নাটকে বা ছায়াছবিতে দেখেছি, কিন্তু এর সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ ঘটেনি। আমরা ভাগ্যবান যে চোখের সামনে রাস্তার ওপর অনাহারে লোক মরছে, মা মৃত শিশুকে কোলে নিয়ে আর্তনাদ করছে, স্বজন হারিয়ে লোক উন্মাদ হয়ে যাচ্ছে। কলকাতা মহানগরী তথা সমগ্র বাংলার এই ভয়াবহ দৃশ্য আমাদের প্রত্যক্ষ করতে হয়নি। সাহিত্যিকরা বিভিন্নভাবে এই কঠিন সময়কে তাদের লেখার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তেমনই একটি রচনা কালনাগ। এই গল্পের একটি বৈশিষ্ট্য হল, এখানে অভাব অনটনের কঠোর বাস্তব চিত্রের পাশেই ফুটে উঠেছে মানুষের মানবিকতা, কর্তব্যবোধ এবং একই সঙ্গে মানসিক সংকীর্ণতা ও অস্থিরতার ছবি। আসলে মানব হৃদয়ে জটিলতার বিচারের সব কিছুকেই হয়তো ছাপিয়ে যায়, সে সুসময় হোক বা দুঃসময়ে। শুরু করছি আজকের গল্প অচিন্ত কুমার সেনগুপ্তর কালনাগ। ভবতোষ চোখের সামনে স্পষ্ট দেখতে পেল আত্মহত্যা। আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই সমাধানের, পরাজয় মোচনের। সমস্ত রাত ছটফট করেই তার কাটত, যদি না শেষ রাতের দিকে চাঁদ উঠত পীত পাণ্ডু। চাঁদ দেখে তার আশা হলো একবার, এই বুঝি আকাশ ছিঁড়ে যাবে বন্য চিৎকারে, আর দেখতে না দেখতে সে তার সমস্ত নিয়ে আগুনে অঙ্গার হয়ে উঠবে। তার সমস্ত অর্থ, তার লজ্জা, তার দৈন্য, তার সাহসীনতা, তার এই অনর্থক্য। কিন্তু আজকের চাঁদ আতঙ্কের চাঁদ নয়, ঘুম পাড়াবার চাঁদ। একটু ঘুমোলই না হয় ভবতোষ। কাল যে আত্মহত্যা করবে, চাঁদের বইমুখে আজকে তার নালিশ না করলেও চলে। ভবতোষ সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। অন্তত খানিকক্ষণের জন্যে ভুলল যে কাল তাকে আত্মহত্যা করতে হবে। ভুলল 3 দিন ধরে আতপেটা খাচ্ছে, 7 দিনের উপর সে ঘুমোতে পারছে না। 1 মাসের উপর পরনে তার একটা আস্ত কাপড় নেই। ভুলল সংসারে যে চিনির পাট নেই, জুতোর হাঁটা যে বোঝানো যাচ্ছে না। কয়েকদিন আগে একমাত্র লেখবার টেবিলটা যে পোড়াতে হয়েছিল কয়লার অভাবে। ভুলল তার অসহায় স্ত্রী, অসহায় তর শিশুগুলো। ভুলল যে সে স্কুল মাস্টার। সংকল্পের উত্তাপের দরুন তাড়াতাড়ি ঘুম ভাঙল ভবতোষের। দিনের আরম্ভটি কেমন যেন নতুন লাগলো। নতুন লাগলো, সুধার কাংশ কর্কশ কণ্ঠস্বর অনেকক্ষণ শোনা গেল না, তার অগণিত অভিযোগের তালিকা। তবে কি ঘটেছে কিছু অভূতপূর্ব? শোঁকা যাচ্ছে কি উনুনের ধোঁয়া? ভবতোষ নেমে এলো তক্তপোষ ছেড়ে। নিচে মেঝের উপর গড়াচ্ছে এখনো শিশুগুলি। সুধার জায়গাটা শুধু ফাঁক। যেখানে ঘুম মানে বিস্মরণ, সেখানে এত ভোরে উঠবার মানে কি? আর উঠলই যদি, নিজেকে সে জানান দিচ্ছে না কেন? ছাদ নেই, ভবতোষ তাই খুঁজল একতলাতেই। কোথাও সুধার ঠিকানা পাওয়া গেল না। রান্নাঘর থেকে কলতলা কতটুকুই বা জায়গা। ঘুরে ঘুরে বারে বারে ভবতোষ দেখতে লাগলো, কোথাও সুধা নেই। হঠাৎ তার চোখে পড়ল সদরের খিল খোলা। একটা ছুরির ফলা ভবতোষের বুকের মধ্যে যেন দাগ কেটে দিল।
তবে কি সুধা ঘরে নেই? দরজা খুলে গলির মোড় পর্যন্ত ব্যস্ত হয়ে সে ঘুরে এলো। একটা ঝাড়ুদারনি ছাড়া দ্বিতীয় স্ত্রীলোক দেখা গেল না। ভবতোষ কি পাগল না অসহ্য স্ত্রীকে অসতী ভাববে? নিশ্চয়ই আছে কোথাও বাড়ির মধ্যে। সদরে খিল দেয়া নেই মানে দিতে ভুলে গিয়েছিল। ফিরল ভবতোষ, ঢুকল শোবার ঘরে। ছেলেমেয়েগুলো তেমনই ঘুমে, কিন্তু ওদের মা কোথায়? চেঁচিয়ে ডাকা যায় না, তবু ডাকল দুবার সুধা বলে। তক্তপোষের তলাটা শুধু দেখতে বাকি ছিল, তাও দেখল। বাইরে যদি বা গেছে, নিশ্চয়ই সেটাকে বাইরে বলে না, ফিরে আসবে এক্ষুনি রোদ উঠবার আগেই। কিন্তু তাকে না বলে প্রায় রাত থাকতে সদর খুলে সে বাইরে যাবে, সেটাই বা কোন দেশি? রোজই যায় নাকি এরকম? কোনো কিছু হদিশ রেখে গেছে কিনা ভবতোষ তাই খুঁজতে লাগলো ব্যস্ত হাতে। তক্তপোষের তোষকের তলাটাই হচ্ছে সুধার চিঠিপত্র রাখার জায়গা। উল্টে পাল্টে কোনো খেই পেল না কিছুর। শুধু সুধার নিজের বালিশের নিচে চাবির গোছাটা পড়ে আছে। বুকটা কেঁপে উঠল ভবতোষের। চাবি যখন নেয়নি আঁচলে বেঁধে, তখন বুঝি সে আর ফিরে আসবে না। চাবি দিয়ে ভবতোষ সুধার হাত বাক্সটা খুলে ফেলল। যা ভেবেছিল সে, সুধা আর নেই। সুধা তার হাতের দুগাছি সোনার চুড়ি হাত বাক্সে রেখে গেছে। ওই দুগাছি সোনার চুড়ি সুধার শেষ আভরণ, আর বাকি যা কিছু ছিল কাগজের টুকরোয় পর্যবসিত হয়ে জঠরের আগুনে ভস্মসাৎ হয়ে গেছে। ওই দুগাছি রেখে দিয়েছিল সে আয়তির চিহ্ন হিসেবে, তত নয় যত একটা কিছু বড় রকমের বিপদ বিশৃঙ্খলার হাত এড়াতে। যদি বোমা পড়ে কলকাতায় আর তাদের চলে যেতে হয় শহর ছেড়ে, তবে ওই দুগাছি সোনার চুড়ি হয়তো তাদের কিছু দূরের পথ দেখাবে। তাই সব সময় হাতে রেখেও তাতে হাত দেয়নি সে কোনো দিন। সে চুড়ি দুগাছ আজ তার হস্তচ্যুত। কি মানে দাঁড়ায় এর? স্পষ্ট, অবধারিত, সুধাই গেছে আত্মহত্যা করতে। ভবতোষের আগে, ভবতোষকে কলা দেখিয়ে, তার পতিবতিত্ব বজায় রেখে। উদ্ভ্রান্তের মতো ভবতোষ রাস্তায় বেরিয়ে গেল। ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, ঘুমুক, যতক্ষণ না জানতে পারে ক্ষুধার দগ্ধ শলাকা। কোথায় যেতে পারে সুধা? কোথায় আবার? গঙ্গায় নিশ্চয়। এখন জোয়ার এসেছে গঙ্গায়, আর সুধা সাঁতার জানে না, সন্দেহ কি? বেশি দূরে নয় গঙ্গা। গলি থেকে বেরিয়ে ডান দিকে খানিক গিয়ে মোড় ঘুরলেই প্রায় ছুটতে ছুটতে ভবতোষ পৌঁছল গঙ্গার ঘাটে। এ ঘাট থেকে ও ঘাট, ভিড় জমেছে প্রাত স্নাতকদের। কোথাও সুধার উদ্দেশ পাওয়া গেল না, না ঘাটে না জলে। ভীষণ ঋতবল মনে হতে লাগলো ভবতোষের। নিরাশ, নিরুৎসাহ। সে পারল না আগে মরতে, সে পারল না বাঁচিয়ে রাখতে তার আত্মহত্যার ইচ্ছা। ফিরতে হয় বাড়ি। কে জানে, হয়তো ফিরেই দেখতে পাবে সুধাকে। গঙ্গা থেকে স্নান করে বাড়ি ফিরেছে ভেজা চুলে, উনুন ধরিয়েছে। কিন্তু তারপর রাঁধবে কি? চাল কই? তবু সে ফিরছে। এই লালসাটি লালন করেই ভবতোষ এদিক ওদিক ঘোরাঘুরি করল, দেরি করল খানিকক্ষণ, যেন ফিরতে সময় দিল সুধাকে। হয়তো মন থেকে আত্মহত্যার ইচ্ছাটাকে তুলে ফেললেই সুধাকে ফিরে পাবে সে। হঠাৎ এই জনপ্রবাহকে ভালো লাগলো তার। ভালো লাগলো রোদের প্রথম ঝাঁঝ, খানিক পরে ফের মেঘলা হয়ে যাওয়া। সুন্দর বলে মনে হলো সুধাকে। তার শরীরের ঠামটি মনে হলো একটানে একটি লাবণ্যের রেখাঙ্কন।
মৃত্যুর থেকে মুখ ফিরিয়ে আনতেই স্বাদ হল সুধাকে স্পর্শ করে। বাড়িতে যে চমক সে দেখবে বলে আশা করেছিল, তা দেখল সে ছোট দুটোর কান্নায় আর বড়টার রুদ্ধ শোক গাম্ভীর্যে। বড়টা মেয়ে সাবিত্রী, বয়স 10, ছোট দুটো ছেলে, সর্বশেষটা 3 বছরের। মাঝখানে দুটো কাটা পড়েছে। কি, মা কোথায়? ভবতোষ জিজ্ঞেস করল সাবিত্রীকে। বাহ, তোমরা তো একসঙ্গেই গেলে, তোমার সঙ্গেই তো মার ফেরবার কথা। কি যে বলিস, আমি তো গেছিলাম তাকে খুঁজতে, কোথাও দেখতে পেলাম না। সাবিত্রী স্তম্ভিত হয়ে রইল। ছোট দুটো খানিক থেমে আবার উচ্চে তান তুলল। সবাই ধারণা ছিল বাবা আর মা একসঙ্গেই ফিরে আসবে, কিন্তু বিপদের এমন চেহারাটা তারা কল্পনাও করতে পারেনি। একটা হতবুদ্ধিকর ঘটনা। কোথায় যাবে, কি করবে, ছেলেমেয়েগুলোকে কি প্রবোধ দেবে, কিছুরই কিনারা করতে পারে না ভবতোষ। আর এটা এমন একটা হইচই করবার মতো ঘটনা নয়, ঢাক পিটিয়ে রাষ্ট্র করা যায় না। মৃতদেহ না পাওয়া পর্যন্ত কেউ বিশ্বাস করবে না আত্মহত্যা বলে। মুখে যাই বলুক, ঢোল পিটবে মনে মনে। তার চেয়ে গলায় দড়ি বেঁধে সিলিংয়ের কড়ায় ঝুলে থাকলেও যেন এমন কেলেঙ্কারি হতো না, একটা প্রমাণের আরাম পেত অন্তত। কাউকে বলা যায় না, তবে কি ব্যবস্থা করবে ছেলেপিলেগুলোর? কি খেতে দেবে তাদের? স্কুলেই বা সে যাবে কখন? তারপর জোগাড় হয়েছে সন্ধে একটা নতুন টিউশনি, তারই বা কি হবে? সর্বত্র রাষ্ট্র না করেই বা কি উপায়? সূর্য মুহ্যমান হইল পশ্চিমে, তবু সুধার দেখা নেই। অঙ্কের মাস্টার কাশীনাথবাবু পাড়ায় থাকেন, তাঁরই বাড়িতে ছেলেমেয়েগুলোর খাওয়া হলো এবেলা। তবু একটা অজুহাত জুটেছিল তাদের অদৃষ্টে। ভবতোষ অভুক্ত, হয়তো সেই একই অজুহাত। কিন্তু কাল কি তার শূন্য হাঁড়ির খবর সে চেপে রাখতে পারবে? কিন্তু কালকের মধ্যে কি সুধার মৃতদেহ খুঁজে পাওয়া যাবে না? সন্ধ্যের টিউশনিটা যে খোয়া যাবে, এই ভবতোষের দুঃখ। ছাত্রের বাপ ভীষণ কড়া, 5 মিনিট দেরি হলেই মাইনে কাটবার ভয় দেখায়। গোটা একদিন কামাই করলে বরখাস্ত করবে। কোনো কিছুই তো জানতে সুধার বাকি ছিল না। শুধু টিউশনিটাই বা কেন? তার অবোধ ছেলে মেয়ে, তার অযোগ্য স্বামী, তার ছন্নছাড়া সংসার। বাড়িতে বাতি জ্বালবে কিনা ভবতোষ ভাবছিল। দেখল কে আসছে গলি দিয়ে। নির্ভুল মেয়ে ছেলে, পরনে খাটো ফেঁসে যাওয়া নোংরা কাপড়, পাড় আছে কি নেই চোখে পড়ে না। হাত গলা সব খালি, এক হাঁটু ধুলো, যেন দাঁড়াতে পারছে না এমনি তার চলা। হাতে আবার একটা পুঁটলির ভার। ভবতোষ বেরিয়ে এলো রোয়াকের উপর। সুধাই তো, সত্যি। কি যে হতে পারে সুধার, নিঃশ্বাস নিতে নিতে কিছুই ভেবে উঠতে পারল না ভবতোষ। কাছে এলে শুধু জিজ্ঞেস করলে, হে কি? সুধা বলল, চাল। চাল? যেন ভবতোষ কোনোদিন নাম শোনেনি ও জিনিসের। হ্যাঁ, 2 চাল পেয়েছি। সুধা হাসল। অসীম ক্লান্তির মাঝেও যেন জয়ের একটু স্পর্ধা আছে লেগে। যেন বহু দূর পথ পার হয়ে ভিক্ষা করে কুড়িয়ে এনেছে, এমনি মনে হলো ভবতোষের। বললে, পেলে কোথায়? কন্ট্রোলের দোকান থেকে। রাত থাকতে গেছি আর ফিরছি এই সন্ধে। তোমরা না জানি কত উতলা হয়েছ। সুধা হাসল অন্তরের স্বচ্ছতায়। কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম চাল না নিয়ে বাড়ি ফিরব না কিছুতেই। তাই মাঝখানে দোকান বন্ধ হয়ে গেলেও লাইন ছাড়িনি। কত ধাক্কা ধাক্কি, কত ধস্তাধস্তি, তবু টলিনি একবা। মাথার উপর তুমুল এক পশলা বৃষ্টি পর্যন্ত হয়ে গেল। 16 ঘন্টা দাঁড়িয়ে থেকে পেলাম তবে এই 2।
আমি তো কত লোকের ঈর্ষার বস্তু, কত লোকে তো কিছু পায়নি যারা দাঁড়িয়েছিল আমার পিছনে। পুরুষের লাইনেও তাই, আমি নিলুম আর বললে ফুরিয়ে গেছে। কিন্তু এমন একটা বিশ্রী পোশাকে গিয়েছিলে কেন? হাত পা খালি, পরনে আমার তেল মাখবার ধুতিটা, গায়ের জামাও নেই বুঝি কোনো। বস্তির ঝি না সাজলে কি দাঁড়ানো যায় কন্ট্রোলের লাইনে? দিগ্বিজয়িনীর মতো চালের পুঁটলি নিয়ে সুধা বাড়ির মধ্যে চলে গেল। মাকে ফিরে পেয়ে ছেলেমেয়েগুলির উত্তালতা তখনও থামেনি। গলির মুখে ভবতোষ দেখতে পেল একটি পুরুষ মূর্তি। দ্বিধায় দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে গলিতে ঢুকবে কি ঢুকবে না। শেষ পর্যন্ত ঢুকল, আর এগিয়ে এলো কিনা ভবতোষেরই বাড়ির দিকে। আধা বয়সী, কিন্তু যেন ঠিক ভদ্রলোকের পর্যায়ে পড়ে না। যদিও গায়ে একটা ছেঁড়া ও কুচকোনো চিনে সিল্কের পাঞ্জাবি, দাড়ি কামায়নি কতদিন, চুলগুলিতে চিরুনির আঁচড় নেই, ছাউনিটা কেমন যেন ঘোলাটে অপরিচ্ছন্ন। এদিক ওদিক চেয়ে অত্যন্ত ভয়ে ভয়ে লোকটা জিজ্ঞেস করল, এ বাড়িতে কি একটি মেয়ে ছেলে ঢুকেছে এখনই? মুহূর্তে ভবতোষ রুক্ষ হয়ে গেল। বললে, হ্যাঁ, কেন? কিভাবে যে বলবে কিছু ঠিক করতে না পেরে আগন্তুক বললে, তাকে আমার দরকার। দরকার? রাগে কঠিন হয়ে উঠল ভবতোষের গলা। তাকে আপনি চেনেন? হ্যাঁ, না, ঠিক চিনি না, তবে লোকটা আমতামতা করতে লাগল। ভবতোষ ফনা তোলা সাপের মতো বিষিয়ে উঠল। আরও দুটো গুলি ছেড়ে দিয়ে সুরিখানার কাছে থামের তলায় আপনার চেনা জিনিস পাবেন, যান সেখানে। এটা বস্তি নয়, গেরস্থ বাড়ি। যাকে ঝি ভেবে পিছু নিয়েছেন সে ঝি নয়, ভদ্রলোকের স্ত্রী। লোকটা যেন তবু এক কথায় চলে যেতে প্রস্তুত নয়। দোমনা করছে, ঘুরঘুর করছে। কেলেঙ্কারি বাঁধাবেন না বলছি, ভালোই ভালোই বেরিয়ে যান গলি থেকে, নইলে পাড়ার লোক জড়ো হলে ঘাড়ের উপর আপনার মাথাটা সোজা থাকবে না বলে রাখছি। আমি অভুক্ত আছি বটে, কিন্তু পাড়ার আর সবাই আমার মতো এত নিস্তেজ হবে না বলেই আমার বিশ্বাস। মারবে তো বটেই, পুলিশেও ধরিয়ে দেবে। আমারই ভুল, মাফ করবেন। লোকটা আবার সস্পৃহ চোখে তাকালো চারপাশে, তারপর চলে গেল। কারোর সঙ্গে একটা কিছু উত্তেজিত বচসা হচ্ছে অমনি আভাস পেয়ে সুধা তাড়াতাড়ি বেরিয়ে এলো রোয়াকে। বললে, সেই লোকটা এসেছিল বুঝি? কে লোকটা? আপাদ মস্তক চলে গেল ভবতোষের। সেই চিনে সিল্কের পাঞ্জাবি পরা ভদ্রলোক। ভদ্রলোক? এরই মধ্যে গাঢ় পরিচয় হয়ে গেছে দেখছি। কি যে বলো তার ঠিক নেই। তাকে তাড়িয়ে দিয়েছ বুঝি? সুধা যেন কণ্ঠস্বরে তাকে খুঁজছে। না, তাকে আমার খাট ছেড়ে দিতে হবে। ভবতোষ গলার আওয়াজকে কুৎসিত করে তুলল। ওটা একটা বদমাস, তোমাকে ভেবেছে বস্তির ঝি। তা যা খুশি ভাবুক, কিন্তু আমি তো ডেকে এনেছিলাম। কাছাকাছি বোমা পড়লেও ভবতোষ এত চমকাতো না। বললে, তুমি ডেকে এনেছ? কেন জানতে পারি? চারটে ওকে খেতে দেব বলে। ও আমার সামনেই ছিল পুরুষের লাইনে। আমার নেয়ার প্রায় সঙ্গে সঙ্গেই দোকান বন্ধ হয়ে গেল, আর ও আমার চোখের উপর মাটিতে ভেঙে পড়ল টুকরো টুকরো হয়ে। বললে, বাড়িতে বসে আছে সবাই চালের প্রত্যাশা করে, সে গেলে তবে উনুন ধরবে। তবু তো স্ত্রী পরিবারকে একবেলা আধপেটা সে খাওয়াচ্ছিল, কিন্তু নিজে সে উপোস করে আছে প্রায় 4 দিন। পাছে ওদের ভাগে কম পড়ে, তাই মিথ্যে করে বলতো যে বন্ধুর ওখানে তার নেমন্তন্ন। কিন্তু 4 দিনের উপোসের পর নেমন্তন্নের কথা নাকি আর সে কিছুতেই বলতে পারবে না। তাই আমি ওকে বলেছিলাম, চলুন আমার ওখানে, অন্তত ভাত খাবেন আপনি পেট ভরে।
প্রথমটা বিশ্বাস করেনি, পরে বিশ্বাস করলেও রাজি হতে পারেনি। স্ত্রী পুত্রের জন্য চাল না নিয়ে গিয়ে নিজে ভাত খাবে লুকিয়ে, হয়তো যন্ত্রণা হচ্ছিল, কিন্তু জঠরের যন্ত্রণা তার চেয়েও ভয়ানক। আহা, তাড়িয়ে দিলে তুমি? সুধা গলা বাড়িয়ে তাকালো এদিক ওদিক। আস্তে আস্তে একটা তীব্র ঘন উগ্র গন্ধ ভবতোষকে আচ্ছন্ন করতে লাগলো, যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এক্ষুনি, চোখ ঠিকরে বেরিয়ে পড়বে। না, ও কিছু নয়, ও শুধু উনুনের ধোঁয়া। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org